সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা অনুশীলনী 4.1 অধ্যায়ের এটি আমার সর্বশেষ লেকচার এবং এরপরে আমরা অনুশীলনী 4.2 আমরা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ইতিপূর্বে আমরা যে লেকচারগুলো দিয়েছি সেগুলো অনুশীলনী 4.1 তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আজকে আমাদের প্রথম অঙ্ক, সবাই একটু অঙ্কটার দিকে লক্ষ্য করো। যে প্রশ্নটা দেওয়া আছে x-3 হোল স্কয়ার প্লাস y-4 হোল স্কয়ার ইকুয়াল টু 25 বৃত্তের কেন্দ্র হতে 3 একক দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। এই বৃত্তের সমীকরণ থেকে আমরা এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো এবং বলা আছে কেন্দ্র থেকে 3 একক দূরে, এটা একটা কন্ডিশন, কেন্দ্র থেকে 3 একক দূরে যে জ্যা অবস্থিত তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি একটা চিত্র চিন্তা করি যে এই যে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে x-3 হোল স্কয়ার প্লাস y-4 হোল স্কয়ার, আর এই 25 কে আমরা লিখতে পারি 5 এর হোল স্কয়ার। তাহলে আমরা যদি এই বৃত্তের সমীকরণটাকে আমরা যদি এই আকারে লিখতে চাই যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো h কে এবং ব্যাসার্ধ পাবো r। তাহলে এই রিলেশনের বা এই সূত্র দিয়ে আমরা যে বৃত্তের সমীকরণটা দেয়া আছে তার কেন্দ্র পাচ্ছি 3, 4। দেখো x-3 হোল স্কয়ার তার মানে x মাইনাস h হোল স্কয়ার, এর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে h হচ্ছে আমার 3 এবং y-4 হোল স্কয়ার তার মানে এখানে k হচ্ছে 4 এবং 25 কে আমি যদি স্কয়ার করি তাহলে 5 স্কয়ার, তার মানে r এর মান হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ যদি আমি চিন্তা করি, এখানে চিত্র অনুযায়ী যদি চিন্তা করি, ব্যাসার্ধ হবে r এর মান 5। তাহলে আমি যদি একটা চিত্র চিন্তা করি যে এখানে কেন্দ্র হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক দেয়া আছে 3, 4 এবং ব্যাসার্ধ দেয়া আছে সি এ, যার দৈর্ঘ্য দেয়া আছে 5 একক এবং এখানে বলা আছে কেন্দ্র থেকে 3 একক দূরে। 3 একক দূরে বলতে আমি কেন্দ্র থেকে ওই জ্যার উপর আমি যদি লম্ব অঙ্কন করি, এই লম্ব দূরত্বটাই হচ্ছে আমার এখানে 3 একক। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যে লম্ব আঁকবো সেটাই হচ্ছে তার লম্ব দূরত্ব, বা কেন্দ্র থেকে জ্যাটা 3 একক দূরে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সিডির দৈর্ঘ্য হবে 3 একক, সিডিটা হবে 3 একক এবং ব্যাসার্ধ এখান থেকে এসি পাচ্ছি আমি 5 একক। তাহলে এখন এখান থেকে যদি আমরা চিন্তা করি এসিডি একটি সমকোণী ত্রিভুজ। এখন এটি সমকোণী ত্রিভুজ কেন? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমাদের এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে 3 একক দূরে, যেহেতু 3 একক দূরে বলাই আছে তার মানে এখান থেকে লম্ব দূরত্ব হচ্ছে 3 একক, আর লম্ব হওয়া মানেই হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি হবে এবং 90 ডিগ্রি হলে এই যে ত্রিভুজ এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে এবং সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে
এরকম পাচ্ছি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এদের সমষ্টির সমান। সেখান থেকে আমি এডির মান বের করে নিয়ে আসলাম, এডি ইকুয়াল টু তাহলে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। যদি আমরা এখান থেকে এডির মান বের করতে চাই তাহলে এডি সমান সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে সেইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এসির মান হচ্ছে 5, তার স্কোয়ার করলাম, সিডির মান হচ্ছে 3, তার মান বসিয়ে স্কোয়ার করলাম, 25 মাইনাস 9 ক্যালকুলেশন করলে 16 এবং এডির মান আমার চলে আসতেছে 4 একক। তাহলে এডি হচ্ছে যদি আমার 4 একক আমি পেয়ে যাই, তাহলে আমরা বলেছিলাম বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব তাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এখান থেকে আমি বলতে পারি এডি হচ্ছে 4 এবং এডি আর বিডি সমান হবে, সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ডিটা মধ্যবিন্দু। এখান থেকে আমি একটা সম্পর্কে আসতে পারি, সেটা হচ্ছে এডি এবং বিডি সমান। এটা তোমরা একদম ক্লাস 8-এ পড়ে আসছো, 9-এ পড়ে আসছো, তো এই সম্পর্কটা তোমরা পড়ে আসছো। এবং এখানে ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এডি এবং বিডি সমান। আমরা একটু আগে এডির মান বের করলাম 4 একক, তাহলে এডিও 4 বিডিও 4। আর এই এবি কে আমি বলতে পারি এবি সমান সমান, আমি যদি বলি এবি সমান সমান এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। এবং এখান থেকে বোঝাই যাচ্ছে এডির মানও 4 একক, বিডির মানও 4 একক, তার মানে 4 আর 4 দুটো যোগ করা যায়, অথবা 4 কে আমরা দ্বিগুণ করে দিতে পারি, যেটাই আমরা বলি। তাহলে এবির দৈর্ঘ্য আমরা 4 ইন্টু 2 অর্থাৎ 2 গুণ করতে পারি, অথবা আমরা এটাও করতে পারি, সেটা হচ্ছে 4 যোগ 4। তাহলে আমরা পেয়ে যাব আমাদের সম্পূর্ণ এবি জ্যার দৈর্ঘ্য। আমাদের দ্বিতীয় অঙ্কটির দিকে একটু লক্ষ্য করো। আমাদের দ্বিতীয় অঙ্কটি দেয়া আছে, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দু দিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা উভয় অক্ষকে স্পর্শ করে। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন বলা আছে, এবং একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, সেই বিন্দুটা হচ্ছে 1/8। তার মানে বৃত্তের সমীকরণটা 1/8 বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে আমাদের প্রথমে যদি আমরা চিন্তা করি যে কোনো একটা বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2zx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। যে সমীকরণের মধ্যে আমাদের অজানা রাশিগুলো হচ্ছে জি, এফ এবং সি, অর্থাৎ এগুলোর মান যদি আমি বের করতে পারি তাহলে আমি আমার এই অঙ্কটি করতে সক্ষম হব। এবং এখানে একটা কন্ডিশন বলা আছে উভয় অক্ষকে স্পর্শ করে। যখন কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে সেক্ষেত্রে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হবে, এটা আমরা জানি। উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। আমরা যদি প্রথম দুটো সম্পর্ক নিয়ে আসি, এখানে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার, এই দুটো সম্পর্ক থেকে কিন্তু আমি এখান থেকে লিখতে পারি জি সমান, এটা হচ্ছে জি স্কোয়ার সমান এফ স্কোয়ারকে আমি যদি বর্গমূল করি তখন আমি এই সম্পর্কটা পাবো। তাহলে এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম জি এবং এফ এর সাথে, যে জি এবং এফ এর মান সর্বদা সমান হবে। এবার 1 নং যে বৃত্তের সমীকরণটা আমরা যেটা করেছিলাম সেটা আমাদের একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, সেটা হচ্ছে 1/8 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমি এই 1/8 বিন্দুটার, অর্থাৎ এখানে এক্স এর মান হবে 1 এবং ওয়াই এর মান হবে 8, এটা আমরা এই বৃত্তের সমীকরণে এক্স এবং ওয়াই এর জায়গায় যথাক্রমে 1 এবং 8 বসালাম। এবং বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা
মান পাচ্ছি 1 + 64 + 2g + 16f + c = 0। এখানে এমন একটা সমীকরণ পেলাম যে সমীকরণে জিও আছে, এফও আছে, আবার সিও আছে। এখন আমরা এই সবগুলোকে যদি একটা কন্ডিশনে নিয়ে আসতে চাই, অর্থাৎ যে কোনো একটা অজানা রাশিতে নিয়ে আসতে চাই, অর্থাৎ হয় জিতে অথবা এফ এ অথবা সিতে, তাহলে একটু লক্ষ্য করে দেখি আমরা এখান থেকে কিন্তু আমরা একটা সম্পর্কে নিয়ে আসতে পারি যে আমি প্রথমে যেহেতু জি আছে তাহলে আমি সবগুলোকে জিতে নিয়ে আসি। সেই সম্পর্কটা আনার জন্য 1 + 64 যোগ করলে হবে 65, 2g 2gর মধ্যে রয়ে গেল, এবং এখানে 16f আমরা কিন্তু জানি জি আর এফ সমান, এটা আমরা একটু আগে বের করে নিয়ে আসছি। এবং আরেকটা কন্ডিশন এখানে আমরা সি এর পরিবর্তে আমরা বসাতে পারি জি স্কোয়ার, সি সমান জি স্কোয়ার, এটাও আমাদের একটা শর্ত। তাহলে এই দুইটা মান অর্থাৎ সি সমান জি স্কোয়ার, এই যে সি সমান জি স্কোয়ার এটা, এবং এফ এর পরিবর্তে আমরা বসালাম জি। এই যে মান দুটা, এই মান দুটা আমি এখানে বসালাম, বসালে আমার এই পুরা রাশিটা একটা জি দ্বিঘাত রাশিতে পরিণত হলো, এবং এই রাশিটা সমান সমান 0, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন আমাকে এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমাকে জি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখন জি এর মান নির্ণয় করতে চাই, তাহলে এই সমীকরণ থেকে আমরা সহজেই জি এর মান বের করতে পারছি। এটাকে যেহেতু এখানে 18g আছে, জি স্কোয়ার প্লাস 18g প্লাস 65, তাহলে 5 13 65, এবং 5 আর 13 যোগ করলে 18 হয়। তার মানে আমরা মিডল টার্মটা ভাঙানো বুঝতে পারলাম। এবং এখান থেকে দুটো উৎপাদক হবে, একটা হবে g+5 এবং অপরটা হবে g+13। তাহলে এই উৎপাদকগুলো থেকে আমরা জি এর মান বের করতে পারবো, অর্থাৎ g+5 সমান 0, এখান থেকে জি এর মান পাবো -5, এবং g+13 সমান 0, এখান থেকে জি এর মান পাবো -13। অর্থাৎ জি এর দুটো মান পাচ্ছি। যখনই আমরা মনে রাখবো, যখন আমরা এরকম দুটো মান পাবো, তখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে এখানে দুটো সমীকরণ তৈরি হবে, এবং জি এর দুটা মানের জন্য আমি এফ এরও দুটো মান পাবো, অর্থাৎ জি এর মান -5 পেলে এফ এর মানও -5 পাবো। অর্থাৎ এটা একটা রাশি মান জি এবং এফ এর। আবার যদি জি এর মান -13 পাই, এফ এর মানও -13 পাবো, এটাও একটা কন্ডিশন, কারণ জি আর এফ সমান। আবার আমরা জানি সি এর মান, যখন জি এর মান -5, এফ এর মান -5, তাহলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, আমরা এটা জানি। জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। তার মানে জি এর মান -5 হলে এফ এর মান -5। এখন এই দুইটা যে কোনোটাকে যদি আমি বর্গ করি, তাহলে আমি সি এর মান পেয়ে যাবো 25। আবার একইভাবে যখন জি এর মান -13, এফ এর মানও -13, এই জোড়ার জন্য সি সমান এফ স্কোয়ার অথবা জি স্কোয়ার যেটাই বসাই না কেন, সি এর মান পেয়ে যাবো 169। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেই সিদ্ধান্তটা হচ্ছে এখানে জি এর মান এবং এফ এর মান থেকে আমরা সি এর মান পেলাম। তাহলে একবার আমরা জি এর মান পেলাম -5, এফ এর মান -5, সি এর মান 25। আবার একবার জি এর মান পেলাম 13 মাইনাস, এফ এর মানও -13, এবং সি এর মান 169। এই দুইটা ভ্যালুকে কাজে লাগিয়ে আমি দুটো সমীকরণ তৈরি করতে পারবো। আমাদের প্রথম সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, আমরা এখানে g এর মান -5, f এর মান -5 এবং c এর মান 25 বসে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। এই সমীকরণটা পাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল 0। অনুরূপ ভাবে আমি যদি g এর মান -13, f এর মান -13 এবং c এর মান 169 বসাই, তাহলে আমরা একটা বৃত্তের সমীকরণ পাচ্ছি এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 26x মাইনাস 26y প্লাস 169 ইকুয়াল টু 0।
তাহলে আমরা এখান থেকে দুটা সমীকরণ পাচ্ছি। একটা সমীকরণ পাচ্ছি জি এর মান -5, এফ এর মান -5, সি এর মান 25 এর জন্য। আর একটা পাচ্ছি জি এর মান -13, এফ এর মান -13 এবং সি এর মান 169 এর জন্য। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কে থেকে দুটা বৃত্তের সমীকরণ পেলাম। এবং একটু লক্ষ্য করে দেখি, আমরা যদি চিত্রটার দিকে দেখি, আমরা যদি একটু চিত্রটার দিকে লক্ষ্য করি, দেখি এখানে আমরা দুটা সমীকরণই পাচ্ছি। একটা গোলাপি কালারের বৃত্ত এবং অপরটা নীল কালারের বৃত্ত। তো দুইটাই দেখো একটা 1-8 বিন্দু দিয়ে অতিক্রম করছে এবং দুইটাই উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে এভাবে আমরা আশা করি এই ধরনের যদি কোনো অঙ্ক দেয়া থাকে তাহলে এই নিয়মে আমরা করতে সক্ষম হব। অঙ্কটি আশা করি সবাই বুঝতে পেরেছো যে উভয় অক্ষকে স্পর্শ করলে শর্ত কি, এই অঙ্ক করতে কাজে লাগবে। এবং কোনো বিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত অতিক্রম করে সেক্ষেত্রে বিন্দুর ভুজ এবং কোটির মান এক্স এবং ওয়াই পরিবর্তে বসিয়ে আমরা একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে হোক অথবা দ্বিঘাত সমীকরণের সমাধান যেভাবেই করা যায়, সমাধান করে আমরা একটি রাশির মান বের করে, অর্থাৎ জি এর মান বের করে পরবর্তীতে এফ এবং সি এর মান ওই শর্ত দিয়ে বের করে আমরা অঙ্কটি করতে পারব। এটি আমাদের দ্বিতীয় অঙ্ক ছিল। তো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি। আমাদের তৃতীয় অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। এখানে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে বৃত্ত দুইটি সাধারণ জ্যার সমীকরণ ও এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের যে বৃত্ত দুটো দেয়া আছে, এখানে একটা সমীকরণ দেয়া আছে বৃত্ত x² + y² = 9। এটা একটা বৃত্তের সমীকরণ। এবং আরেকটা বৃত্তের সমীকরণ দেয়া আছে x² + y² + 2x + 4y + 1 = 0। দুটা বৃত্তের সমীকরণ দুই ফরম্যাটে দেয়া আছে। আবার বলা আছে এই বৃত্ত দুটো সাধারণ জ্যার সমীকরণ। সাধারণ জ্যার সমীকরণ আবার সাধারণ জ্যার দৈর্ঘ্য, দুটা জিনিস আমাকে দেখতে হবে। তো আমরা যদি চিন্তা করি প্রথম বৃত্তের, অর্থাৎ x² + y² = 9, এই বৃত্তটাকে আমি যদি 9 কে 3² আকারে ভাঙাই, তাহলে আমরা এখান থেকে প্রথম বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এই সমীকরণটাকে এরকম ভাবে লিখি, x - 0² প্লাস y - 0² ইকুয়াল r²। আর কে আমরা লিখতে পারি 3²। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে পাচ্ছি কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। এটা হচ্ছে আমি যদি দুটা বৃত্তের প্রথম বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করলাম। এখন আমরা জানি দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যদি প্রথম সমীকরণটাকে আমরা S1 এবং দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা S2 দ্বারা প্রকাশ করি, তাহলে সাধারণ জ্যার সমীকরণটা হচ্ছে S1 - S2, অথবা কেউ যদি বলা যায় S2 - S1, যে কোনো একটা দিলেই হবে। S1 ইকুয়ালস, তার মানে আমরা এখান থেকে বলতে পারি S1 - S2 = 0 অথবা S2 - S1 = 0। তো এই দুইটা সমীকরণে যেহেতু প্রথম সমীকরণটা থেকে দ্বিতীয় সমীকরণটাও বিয়োগ করতে পারি, অথবা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে আমরা একটু লক্ষ্য করে দেখি, এটা দ্বিতীয় সমীকরণ এতটুকু, আর দ্বিতীয় সমীকরণের ডান পাশে হচ্ছে 0, আর প্রথম সমীকরণ হচ্ছে x² + y², এটা বিয়োগ হয়ে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে এবং আলটিমেটলি 3² এটা মাইনাস হয়ে যাবে। তো এই x² এর সাথে এই x² এবং এই y² এর সাথে এই y² কাটা চলে যাবে এবং এখানে সর্বশেষ 2x + 4y + 1 = -9, এবং এটা বাম পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে।
এবং এখানে ক্যালকুলেশন করার পরে 2 কমন নিলে আমরা সর্বশেষ যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে x প্লাস twice y প্লাস 5 ইকুয়ালস, এটা হচ্ছে আমাদের দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ। এটা হচ্ছে আমাদের x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ। এখন লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাকে দুইটা মান বের করতে বলেছে, এক সাধারণ জ্যার সমীকরণ, আবার সাধারণ জ্যার দৈর্ঘ্য। এখন আমরা দৈর্ঘ্য কি করব? তো আশা করি সাধারণ জ্যার সমীকরণ এটা বের করা খুব সহজ কাজ। দুটো সমীকরণ বিয়োগ করলেই আমরা সাধারণ জ্যার সমীকরণ পেয়ে যাব, যেখানে বৃত্তের দুটো সমীকরণ দেওয়া থাকে। পরবর্তী অংশটা করার জন্য আমাকে একটু চিন্তা করতে হবে। সাধারণ জ্যা সমীকরণ বের করলাম, এখন এর দৈর্ঘ্য আমি কিভাবে নির্ণয় করব? এটা দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাকে পরবর্তী ধাপে কাজটি করতে হবে। সেই কাজটি হচ্ছে, প্রথমে আমরা কেন্দ্র থেকে, অর্থাৎ আমি যদি এখানে চিত্রটা একটু চিন্তা করি, চিত্রটা যদি আমি একটু চিন্তা করি, এখান থেকে এটা হচ্ছে আমাদের এই যে গোলাপি কালারের যে লাইনটা, এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাধারণ জ্যা। এখন এটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। এটা দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের যে প্রথম আমরা বৃত্ত সমীকরণ যেটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, সেখান থেকে আমি সাধারণ জ্যার উপর একটা লম্ব আকার চিন্তা করব। সেই লম্বটাকে আমি যদি এখানে লম্ব আঁকি, এই লম্বটার নাম যদি দিই আর বিন্দু, এটা হচ্ছে ও আর রেখা লম্ব। এবং এখান থেকে আমি যদি একটা ব্যাসার্ধ চিন্তা করি প্রথম বৃত্তটা, তাহলে এই ব্যাসার্ধটা আমি পেয়ে যাব 3 একক। তাহলে আমাদের এখানে কেন্দ্র থেকে আগে একটা লম্ব দূরত্ব অর্থাৎ ও আর, এই মানটা যদি আমি বের করতে পারি এবং পাশেরটা 3 একক ব্যাসার্ধ, তাহলে আমরা যে প্রথম অঙ্কটা করেছিলাম যে জ্যার দৈর্ঘ্য নির্ণয় করা, সেখানে আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। আর যেহেতু লম্ব দূরত্ব মানে এখানে দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝবো, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। সেখানে আমাকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তো সেটা আমাকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব পরে, তার আগে আমরা প্রথমে লম্ব দূরত্বটা নির্ণয় করি। এখন যদি আমরা লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই, প্রথম কেন্দ্র থেকে ওই যে রেখাটা যেটা আমরা একটু আগে বের করলাম সাধারণ জ্যা, তার লম্ব দূরত্ব, তাহলে কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র যদি 0 0 হয়, কেন্দ্র যদি 0 0 হয়, তার থেকে আমি যদি সাধারণ জ্যা বলি, সাধারণ জ্যা হচ্ছে x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, এটার লম্ব দূরত্ব আমরা সরল রেখায় করে এসেছি। এই বিন্দুটার ভুজ এবং কোটির মান ওই সরল রেখার x এবং y এর জায়গায় বসাবো এবং তার মডুলাস, এবং নিচে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স এর সহগ মনে মনে 1 আছে, কিছু নাই মানে 1, এবং y সহগ হচ্ছে 2, তাদের বর্গ করে যোগ করে তাদের বর্গমূল করতে হবে। তো ক্যালকুলেশন করলে উপরে হবে 0 আর 0, এটা দুটোই 0 চলে আসবে, তার মানে এখানে থাকবে 5, এবং নিচে হবে 1 প্লাস 4, তার মানে √5। এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমি অ্যান্সার পাবো √5। এই লম্ব দূরত্বটা তোমরা সরলরেখায় করে এসেছো। যে কোনো রেখার লম্ব দূরত্ব বের করতে গেলে এই বিন্দুগুলো ওই সরল রেখার এক্স এবং ওয়াই জায়গায়, অর্থাৎ এই ভুজ এবং কোটির মান বসাতে হয়, এবং এই সরল রেখার বাম পক্ষের অংশটা পুরোটা এখানে দিতে হবে, তার মডুলাস, এবং নিচে রুট ওভার এই সরল রেখার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার।
এটা আমরা শিখে এসেছি এরকম যে পিকিউ বিন্দু থেকে আমরা যদি পিকিউ একটা বিন্দু দেয়া থাকে এই স্থানাঙ্ক, সেখান থেকে আমরা যদি একটা সমীকরণ চিন্তা করি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, তাহলে এদের লম্ব দূরত্ব যদি ডি হয়, আমি যদি এই লম্ব দূরত্বটাকে ডি চিন্তা করি, তাহলে ডি সমান সমান আমি বলতে পারি, একটা ভগ্নাংশ দিব এবং মডুলাসের ভেতরে আমরা প্রথমে এই বিন্দুর স্থানাঙ্কটা এখানে এক্স এর জায়গায় অর্থাৎ এপি প্লাস বিকিউ প্লাস সি, নিচে রুট ওভার, এখানে এক্স এর সহগ হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার, আর এখানে ওয়াই সহগ হচ্ছে বি তার স্কোয়ার, এবং তাদেরকে যোগ করে বর্গ। এই হচ্ছে আমাদের একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব বের করার সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কেন্দ্র থেকে ওই যে রেখাটা সাধারণ জ্যা পেয়েছি তার লম্ব দূরত্ব অর্থাৎ ও আর এর দৈর্ঘ্য নির্ণয় করলাম, আমরা উত্তর পেলাম √5। তাহলে আমি যদি ও আর কে √5 পেয়ে যাই, তাহলে আমরা যদি একটু চিত্রটার দিকে লক্ষ্য করি, আমরা এখান থেকে যদি আমরা একটা লম্ব দূরত্ব আঁকার চিন্তা করি, এখান থেকে এতটুকু, এই লম্ব দূরত্বটা পেলাম √5, যেটা এখানে আর বিন্দু, এবং ও আর এর মান পেলাম আমরা √5, এবং এখানে একটা বিন্দু যদি আমি নিই পি, ওপি হচ্ছে ওই ব্যাসার্ধটা যেটার মান দেওয়া আছে 3 একক। তো আশা করি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, অর্থাৎ আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, ওপি স্কোয়ার ইকুয়াল ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পি আর এর মানটা বের করলে তাকে ডাবল করলে পুরা, যদি আমি এটা পিকিউ চিন্তা করি আমাদের সেই জ্যাটা, তাহলে পিকিউ এর দৈর্ঘ্য হবে পি আর এর দ্বিগুণ। তাহলে পি আর বের করার সূত্রটা হচ্ছে পি আর সমান সমান √ওভার ওপি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের পি আর বের করার সূত্র। তাহলে আমি যদি এখন পি আর বের করতে চাই, তাহলে আমরা এই দেখো পি আর এর সূত্রটা আমরা ইউজ করলাম, এবং এটা ইউজ করে আমরা সহজেই পি আর এর মান বের করে নিতে পারি। এটা হচ্ছে ওপি এবং ও আর এর মান এখানে বসালাম, 9 থেকে 5 বাদ দিলে 4, এবং তাকে রুট করলে 2 একক। 2 একক হচ্ছে পি আর এর মান, এবং পি আর কে ডাবল করলে আমরা জানি যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে পি আর কে আমি যদি 2 গুণ করি, তাহলে আমি পি কিউ এর মান পাচ্ছি। তাহলে পি আর কে 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। তো এই কন্ডিশনটাই এখানে বলা আছে যে পিকিউটা অবশ্যই পি আর কে দ্বিগুণ করলে আমরা পিকিউ এর মান পেয়ে যাব। দেখো এই যে পি আর কে যদি আমি ডাবল করি তাহলে পিকিউ এর মান পাই, এবং পি আর এর মান এখানে পেয়েছি 2 একক, তাকে ডাবল করলে 4 একক হবে ওই জ্যাক। তো এইভাবে সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করে আমরা যে কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যার উপর লম্ব অঙ্কন করে সেই লম্ব দূরত্ব এবং ওই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা ওই জ্যার অর্ধেকের দৈর্ঘ্য নির্ণয় করে পরবর্তীতে তাকে দ্বিগুণ করে পুরো জ্যার দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারলাম। তো এটি আমাদের
তৃতীয় অঙ্ক ছিল এবং অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি আমাদের চতুর্থ অঙ্ক এবং আজকের লেকচারের সর্বশেষ অঙ্ক। এখানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল। তাহলে এই দুইটা সমীকরণ সাধারণ জ্যা, মানে এই দুইটা বৃত্তের যে সাধারণ জ্যা হবে, সেই জ্যাটা আবার যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো পূর্বে আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোতে আমরা সাধারণ জ্যা বের করেছি, অর্থাৎ সাধারণ জ্যার দৈর্ঘ্য নির্ণয় করেছি। এখন আবার আমাকে ওই সাধারণ জ্যা দিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, অর্থাৎ ওই সাধারণ জ্যাটাকে যদি আমি ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তের সমীকরণ আমাকে আবার নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটার দিকে একটু লক্ষ্য করি, আমরা প্রথমে দুইটা সমীকরণ দেয়া থাকলে প্রথম সমীকরণটাকে আমি যদি S1 এবং দ্বিতীয় সমীকরণটাকে যদি আমি S2 চিন্তা করি, প্রথমটা সমীকরণ 1, প্রথম পরেরটা সমীকরণ 2, তাহলে সাধারণ জ্যার সমীকরণ হবে S1 মাইনাস S2 ইকুয়াল, অথবা S2 মাইনাস S1 ইকুয়াল। তাহলে আমরা যদি এই সমীকরণ দুটাকে বিয়োগ করি, অর্থাৎ সমীকরণ 1 এবং সমীকরণ 2 বিয়োগ করতে পারি, সেটাই বিয়োগ করলে আমরা সাধারণ জ্যা পাবো। তাহলে 1 এবং 2 নং এর সাধারণ জ্যার বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ। আমরা দ্বিতীয় সমীকরণটা প্রথমে লিখলাম এবং প্রথম সমীকরণটার সবগুলো প্লাস আছে তাই সবগুলো মাইনাস করে দিলাম যেহেতু বিয়োগ করেছি, এবং এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এটা হবে আমাদের 3 নাম্বার সমীকরণ, যেটা আমাদের সাধারণ জ্যার সমীকরণ। তাহলে এটা আমরা এর আগে সাধারণ জ্যার সমীকরণ বের করা শিখেছি। দুইটা সমীকরণকে বিয়োগ করে সাধারণ জ্যা পেলাম 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এখন যদি আমি একটু চিত্রটার দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6, এটা হচ্ছে এই নীল বৃত্তটা যেটা আমাদের সমীকরণ দেওয়া আছে। এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল 0, এটা হচ্ছে লাল বৃত্তটা। এই নীল বৃত্তটা এবং লাল বৃত্তটা পরস্পরকে দুটা বিন্দুতে ছেদ করছে, যে দুটা বিন্দুর নাম যদি আমি চিন্তা করি, একটা বিন্দু পি আর একটা বিন্দু হচ্ছে কিউ। তাহলে পি কিউ দিয়ে আমরা যে জ্যাটা অঙ্কন করলাম সেটা হচ্ছে আমাদের এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, যেটা আমরা একটু আগে বের করলাম, 2x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এখন বলছে এই পিকিউটা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আমরা পিকিউ কে ব্যাস ধরে যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তটা হচ্ছে এই গোলাপি কালারের যে বৃত্তটা, আমরা তার সমীকরণ নির্ণয় করব। আশা করি চিত্রটা থেকে তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের কি বের করতে বলেছে। তার মানে পিকিউ কে ব্যাস ধরে আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তার মানে পিকিউ ব্যাস হবে এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এই গোলাপি কালারের বৃত্তটা, তা আমরা সেটা সমীকরণ নির্ণয় করব। তো ওটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা দুইটা বৃত্তের সমীকরণ থেকে তার সাধারণ জ্যার সমীকরণ আমরা প্রথমে নির্ণয় করলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যে বৃত্তটা আমরা, অর্থাৎ এই গোলাপি কালারের বৃত্ত, অর্থাৎ যে বৃত্তটা আমার ব্যাস হবে ওই জ্যার, তাহলে ওই জ্যাটা তো আমাকে দুটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, একটা বিন্দু হচ্ছে কিউ বিন্দু। তার মানে পি কিউ কে ব্যাস ধরে আমাকে যে বৃত্তটা আঁকতে হবে সেই বৃত্তটা হবে আমাদের এই প্রথম সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6, এই রেখা, এই বৃত্ত, এবং যে
যেটা আমরা এঁকেছিলাম অর্থাৎ টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যাবে এরূপ একটা বৃত্ত। তার মানে একটা রেখা এবং একটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ আমরা ইতিপূর্বে সূত্র শিখে এসেছি। প্রথমে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু ওই রেখার সমীকরণ ইকুয়াল 0। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, আমাদের যে বৃত্তটা হবে অর্থাৎ যেটা একটি কিউ তার ব্যাস হবে এরকম যে বৃত্তটা হবে, সেই বৃত্তটা অবশ্যই অবশ্যই সেই বৃত্তটা এই যে অর্থাৎ এই সরল রেখা এবং যে কোনো একটা বৃত্ত, হয় প্রথম বৃত্ত অথবা দ্বিতীয় বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এইরূপ একটি সমীকরণ। তো আমরা এই জন্য যে কোনো একটা বৃত্তের সমীকরণ অর্থাৎ 1 নাম্বার সমীকরণ এবং যেটা আমরা পেলাম টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, এই দুইটার ছেদ বিন্দু অর্থাৎ ছেদ বিন্দু হচ্ছে পি কিউ যায় এরকম বৃত্তের সমীকরণ হবে। ওই বৃত্তের সমীকরণ অর্থাৎ 1 নাম্বার বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু ওই জ্যার সমীকরণ ইকুয়াল 0। এখান থেকে আমরা বৃত্তের সমীকরণের ফরম্যাটে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x 2y প্লাস 6, আর এখানে কে দিয়ে গুণ করে দিলাম। এবং গুণ করার পরে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স গুলোকে, এখানে 6x আছে এবং এখানে টুয়াইস কে এক্স আছে, আমরা এই দুটোকে একসাথে যোগ করলাম এবং এক্স কমন নিয়ে আমরা লিখতে পারি 6 প্লাস 2k। ঠিক একইভাবে ওয়াই এর অংশগুলোকে একসাথে রাখলাম অর্থাৎ 2y আর কে ওয়াই এই দুটোকে একসাথে রাখলাম মাইনাস, এই দুটো থেকে আমি ওয়াই কমন নিয়ে লিখতে পারি 2 মাইনাস কে এবং সর্বশেষ ধ্রুব অংশ অর্থাৎ 6 মাইনাস 4k, এই অংশগুলোকে আমি একসাথে রাখলাম। তাহলে আমাদের এখানে রয়ে গেল 6 প্লাস 4k। তাহলে এইভাবে আমরা সমীকরণটাকে, যেহেতু আমাদের বলা আছে বৃত্তের সমীকরণ, তাই আমি যে কাজটা করলাম সে কাজটা হচ্ছে এই সমীকরণটাকে বৃত্তের সমীকরণের আকারে লিখলাম এবং এটাকে যদি আমি বৃত্তের সমীকরণের সাথে কম্পেয়ার করি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, আমি যদি এই সমীকরণ অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করি, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি এই সমীকরণের সাথে, আমি যদি এই পূর্বের সমীকরণটাকে আমি কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে কেন্দ্র পাচ্ছি টুয়াইস জি এর মান পাচ্ছি 6 প্লাস 2k। তাহলে কিভাবে টুয়াইস জি সমান 6 প্লাস 2k আসলো আশা করি বুঝতে পেরেছো। এবং টুয়াইস এফ এর মান পাচ্ছি 2 মাইনাস কে এবং সি এর মান পাচ্ছি এখানে 6 প্লাস 4, যেখান থেকে আমরা এই বৃত্তের কেন্দ্র 2 দিয়ে ডিভাইড করলে, আমি যদি এখানে 2 কমন নেই এবং 2 দিয়ে ডিভাইড করি তাহলে জি এর মান পাচ্ছি 3 প্লাস কে, অনুরূপ ভাবে এফ এর মান পাবো 2 মাইনাস কে বাই 2 এবং সি এর মান 6 প্লাস 4 কে পাবো। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে, অর্থাৎ টুয়াইস জি থেকে জি এর মান, টুয়াইস এফ থেকে এফ এর মান এবং সি এর মান 6 প্লাস 4k, এইটুকু বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমি আবারও বলছি, প্রথম দুইটা বৃত্ত থাকলে, সমীকরণ দেয়া থাকলে যদি বলে তাদের সাধারণ জ্যা যদি কোনো বৃত্তের ব্যাস হয় তার সমীকরণ নির্ণয় করার জন্য, তাহলে প্রথমে আমাকে এই সাধারণ জ্যার সমীকরণ বের করতে হবে। তারপর যে কোনো একটি বৃত্ত এবং ওই সাধারণ জ্যার ছেদ বিন্দু দিয়ে যায় এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম এবং সেই বৃত্তের কেন্দ্র বের করলাম অর্থাৎ জি এফ এবং সি এর মান নির্ণয় করলাম। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে কেন্দ্রটা, এই যে বৃত্তটা হবে, এই বৃত্তের কেন্দ্রটা অবশ্যই এই যে 2x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0 এই রেখার উপর অবস্থান করবে, কারণ বলাই আছে ওই রেখাটা বৃত্তের ব্যাস হবে। তার মানে ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তার মানে ওই বৃত্তের কেন্দ্র অর্থাৎ আমরা যে নতুন কেন্দ্র পেলাম জি এবং এফ এর মান
সেইটা অবশ্যই আমাদের ওই যে সরল রেখাটা আমরা পেয়েছি, অর্থাৎ যেটা জ্যা পেয়েছি, সেই জ্যার উপরে অবস্থান করবে। তাহলে আমরা যে নতুন বৃত্ত পেলাম, অর্থাৎ যেটার ছেদ বিন্দু, যে দুটা, একটা হচ্ছে বৃত্ত এবং একটা হচ্ছে সরল রেখা অর্থাৎ জ্যার ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুটা যেটা আমরা পেয়েছি সেটা অবশ্যই ওই জ্যা অর্থাৎ twice x minus y plus 4 equal to 0 এই রেখার উপরে অবস্থান করবে। কারণ বলাই আছে বৃত্তের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে এবং ওই কেন্দ্রটা অবশ্যই ওই রেখার উপরে অর্থাৎ twice x minus y plus 4 equal to 0 রেখার উপর অবস্থান করবে। তাহলে আমরা যদি এখন বৃত্তের যে কেন্দ্রটা পেলাম, অর্থাৎ কেন্দ্র পেলাম আমরা জি এর মান পেলাম 3 প্লাস কে এবং এফ এর মান পেলাম 2 মাইনাস কে বাই 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ। তার মানে এখানে একটা জি এর আগে যেটা পেয়েছি 3 প্লাস কে তার মাইনাস হবে এবং এফ এর মান পেয়েছি 2 মাইনাস কে ডিভাইডেড বাই 2, তার আগে একটা মাইনাস হবে। তাহলে কেন্দ্র কেন -3 মাইনাস কে, অথবা আমি বলতে পারি এফ এর মান -2 প্লাস কে বাই 2, এটা কেন হবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা এখানে মাইনাসটা কেন হলো সেটা আশা করি বুঝতে পেরেছো। কারণ আমরা জি আর এফ এর মান বের করেছি, কিন্তু আমরা জানি কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস, এই কারণে এই মাইনাস দুটো এসেছে। এবং আমরা জানি এই যে কেন্দ্রটা পেলাম, এই কেন্দ্রটা আমাদের ওই যে সাধারণ জ্যা যেটা ছিল সেই জ্যার উপরে অবস্থিত। তাহলে আমাদের সাধারণ জ্যার সমীকরণটা আমরা যেটা সর্বশেষ বের করলাম, সাধারণ জ্যার সমীকরণ টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 4, তাহলে আমাদের সাধারণ জ্যার সমীকরণটা ছিল টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তার মানে আমরা এখন এখানে এক্স এর জায়গায়, যেহেতু বলাই আছে এই রেখার উপর অবস্থিত এই কেন্দ্রটা, তার মানে কেন্দ্রটার যে ভুজ অর্থাৎ মাইনাস ইন্টু 3 প্লাস কে, এটা এক্স এর জায়গায়, এবং মাইনাস ইন্টু 2 মাইনাস কে বাই 2 এটা ওয়াই এর জায়গায় আমি এখানে বসাবো। দেখো এই সমীকরণটার এক্স এর জায়গায় মাইনাস ইন্টু 3 প্লাস কে এবং ওয়াই এর জায়গায় মাইনাস ইন্টু 2 মাইনাস কে বাই 2 এটা বসালাম, এবং বসানোর পরে এটা আলটিমেটলি মাইনাস হয়ে গেল এবং এটা মাইনাসে মাইনাসে দেখো এখানে প্লাস হয়ে গেল। এবং তারপরে ক্যালকুলেশন করলাম অর্থাৎ গুণ করলাম, আমরা যে গুণটা করলাম এই ভগ্নাংশটা দূর করার জন্য উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি। এই সমীকরণটার উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ এইটুকুকেও 2 দ্বারা গুণ করেছি, 0 কেও 2 দ্বারা গুণ করেছি। এই 2 দ্বারা গুণ করাতে -2টা হয়ে গেল -4, আর এই 2 দ্বারা গুণ করাতে এই নিচের হরের 2টা 2-র সাথে কাটা চলে গেল। আসলে ভগ্নাংশ দূর করার জন্য আমরা এই কাজটা করেছি। এবং 4কে 2 দিয়ে গুণ করলে 8 হলো, আর 0কে 2 দিয়ে গুণ করলে 0 হলো। এবং আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কে এর মান চলে আসতেছে -2/5। তো আমরা কে এর মান পেয়েছি -2/5। এখন আমাদের যে বৃত্তের সমীকরণটা ছিল, ওই যে আমরা লাস্ট বের করলাম যে একটা রেখা এবং একটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এইরূপ বৃত্তের সমীকরণ, তো সেক্ষেত্রে ছিল প্রথম সমীকরণ বৃত্তের প্লাস কে ইন্টু ওই জ্যার সমীকরণ, সাধারণ জ্যার সমীকরণ ইকুয়াল 0, যেটা ছিল আমাদের একটা বৃত্ত এবং জ্যার ছেদ বিন্দু দিয়ে যায় এইরূপ বৃত্তের সমীকরণ, যেখানে আমাদের দরকার ছিল কে এর মান। আমরা এই কে এর মান পেয়ে গেছি -2/5, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং বসিয়ে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করলাম এই ভগ্নাংশটা দূর করার জন্য হরের। এবং ভগ্নাংশটা দূর করার জন্য 5 দিয়ে গুণ করাতে আমাদের সমীকরণটা চলে আসলো 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে 5 দিয়ে 6 কে গুণ করলে হবে 30x, 5 দিয়ে 2 কে গুণ করলে হবে 10y এবং 5 দিয়ে 6 কে গুণ করলে হবে 30। আর এদিকে -4x, মাইনাসে মাইনাসে +2y, প্লাসে মাইনাসে -8, এবং এটাকে সর্বশেষ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5x স্কোয়ার
প্লাস 5y স্কোয়ার, এখান থেকে আমি একবারে 5 কমন নিয়েছি, 26x প্লাস 12y প্লাস 22 ইকুয়াল 0। এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ বৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে দুটা বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে যদি আমি বৃত্ত আঁকি তাহলে এই সমীকরণটা হবে এই সর্বশেষ যে সমীকরণটা পেলাম, অর্থাৎ 5 × x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 26x প্লাস 12y প্লাস 22 ইকুয়াল 0। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা আমি আরেকবার একটু রিভিউ করব কিভাবে করা হলো। প্রথমে আমরা সাধারণ জ্যার সমীকরণ নির্ণয় করলাম এবং সেটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম, কারণ প্রথম দুটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তারপর আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের বলা আছে যে ওই সাধারণ যেটা যে বৃত্তের ব্যাস, তার মানে এখানে একটা বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাই আমরা যে কোনো একটা সমীকরণ, আমি 1 নাম্বার এবং ওই সাধারণ জ্যার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করেছি, যে বৃত্তের সমীকরণটা একটা অজানা রাশি কে আছে, তার মানে আমাকে কে এর মান বের করতে হবে। সেই লক্ষ্যে আমরা যে সমীকরণটা পেলাম, অর্থাৎ ওই সাধারণ জ্যা এবং 1 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, সেই বৃত্তের সমীকরণ থেকে আমরা তার কেন্দ্র এবং মান বের করলাম, অর্থাৎ কেন্দ্র জি এবং এফ এর মান আমরা এখান থেকে পেলাম। যদি আমরা এখান থেকে সিও বের করেছি, কিন্তু সি কোনো কাজে লাগেনি। তো আমরা এখান থেকে জি এবং এফ এর মান পেলাম, মানে হচ্ছে ওই বৃত্তের যে নতুন যে বৃত্তটা পেলাম সেটার কেন্দ্র পেলাম, এবং আমরা জানি ওই কেন্দ্রটা অবশ্যই ওই জ্যার উপর অবস্থিত। তার মানে ওই কেন্দ্রের ভুজ এবং কোটি আমি ওই জ্যার সমীকরণের এক্স এবং ওয়াই জায়গায় বসাতে পারি। তাহলে আমরা সেই কাজটি করে কে এর মান বের করে আসি। এবং এটা আমরা এই কারণে করতে পেরেছি কারণ ওই যে বৃত্তটার কেন্দ্র, ওটা অবশ্যই ওই জ্যার উপর অবস্থান করতে পারে, কারণ বলাই আছে ওই জ্যাটা ওই বৃত্তের ব্যাস হবে। তার মানে ওই বৃত্তের কেন্দ্র অবশ্যই জ্যার উপর অবস্থিত। তাই আমরা ওই বৃত্তের কেন্দ্রটা, অর্থাৎ জি এবং এফ এর মান, অর্থাৎ কেন্দ্র হচ্ছে, এখান থেকে একটা লক্ষণীয় ব্যাপার, আগে জি এবং এফ থেকে মাইনাস জি এবং মাইনাস এফ এর মান বের করতে হবে, কারণ কেন্দ্র কিন্তু আমি জানি মাইনাস জি মাইনাস। তাহলে এটা বের করে এই কেন্দ্রের মান, অর্থাৎ কেন্দ্রের যে ভুজ, অর্থাৎ মাইনাস জির মান পুরোটা সহ মাইনাস সহকারে যেটা পেলাম, সেটা আমরা ওই বৃত্তের যে আমরা সরল রেখা সমীকরণটা পেয়েছিলাম, অর্থাৎ জ্যার সমীকরণ, সেটাতে বসালাম। অর্থাৎ ভুজের মানটা আমরা এক্স এর জায়গায় এবং ওই কেন্দ্রের কোটির মানটা আমরা ওয়াই এর জায়গায় বসিয়ে কে এর মান বের করে নিলাম। এবং যে কে এর মানটাই আমার দরকার ছিল, সেটা আমরা এই 4 নাম্বার সমীকরণে যেখানে অজানা রাশিটা দরকার ছিল কে এর মান, সেই কে এর মান বসিয়ে আমরা ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেললাম, যে বৃত্তটা ব্যাস হবে ওই সাধারণ জ্যা। তো শিক্ষার্থীরা অঙ্কটা বাসায় পুনরায় আবার করবে, এবং আমি যে অঙ্কগুলো করে দিই, অর্থাৎ লেকচারে আমার যে অঙ্কগুলো থাকে, অঙ্কগুলো বাসায় কি চেয়েছে এবং কিভাবে করলাম, প্রত্যেকটি অঙ্কই বাসায় আবার করতে হবে। তাহলেই এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে তুমি করতে পারবে। এবং অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কিভাবে করছি, কোন নিয়মে করছি এবং কোনটার পরে কোন ধাপ আসতেছে, এই জিনিসগুলো কিন্তু বুঝে তোমাদের করতে হবে। তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলো আসলে করতে পারবে। তো আগামী ক্লাসে আজকে আমরা 4.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, এবং এটি আমাদের আজকের শেষ লেকচার এই অধ্যায়ের উপর। আমরা আগামী ক্লাসে স্পর্শক, বৃত্তের স্পর্শক নিয়ে আলোচনা করব, এবং এটি 4.2 অর্থাৎ অনুশীলনী 4.2 এ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই নিরাপদে থাকো। প্রত্যেকের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।